সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। জনাব নজমুল হক নান্নু, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, কঠোর হামলার হুমকি অনড় ইরান। আল জাজিরার বিশ্লেষণ, আরব ইরান সম্পর্ক ভাঙনের মুখে। সঞ্চয় হতে জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছে সরকার। 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। আমার দেশ, দ্বিতীয় সপ্তাহেও লড়ছে ইরান। জ্বালানি নিয়ে সারা দেশে তুলকালাম হাহাকার। কঠোর হামলার হুমকি ট্রাম্পের, মাথা নোয়াবে না ইরান। গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি বাড়ছে শঙ্কা। আজ আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় সংসদে বাড়ছে না নারীর প্রতিনিধিত্ব। দৈনিক ইত্তেফাক, যুদ্ধে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের। নারীর অধিকার কেবল আইনি নয়, সামাজিক দায়িত্বেরও বিষয়। আজ আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধের প্রভাব, দেশের জ্বালানি, রেমিটেন্স ও রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে। আত্মসমর্পণ করবে না তেহরান, বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। প্রতিবেশীরা হামলা না করলে আক্রমণ করবে না ইরান, প্রেসিডেন্ট। সমকাল, যুদ্ধে সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত, কাল আসছে 2 জাহাজ। যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে। তেল নয়, পারস্য উপসাগরে পানি ঘিরে বড় সংকট। ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান কি আসন্ন? যুগান্তর, ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, পাল্টা হামলায় ভয়ঙ্কর ইরান। হরমুজ প্রণালী খুলে দিল ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলাদেশে, অর্থনীতি বহুমুখী সংকটের মুখে। এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুদ সর্বনিম্ন, বিপিসি ও পদ্মা মেঘনা যমুনার অদূরদর্শিতা। মানবজমিন, সব স্তরের নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ সরকার। জ্বালানি তেল নিয়ে তেলেস্মাতি, মধ্যপ্রাচ্য যেন ফুটন্ত কড়াই। ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফটে দেশে ফিরেন তারেক রহমান। ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামাত। কালের কণ্ঠ, হামলার শঙ্কায় নির্ঘুম রাত, পাল্টা হামলা জোরদার করছে ইরান। সংকট নেই, মজুদ পর্যাপ্ত। জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দৈনিক কালবেলা, এক্সপ্রেস গতিতে পিএসসি। দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন। বড় হামলার হুমকি ট্রাম্পের, পাত্তা দিচ্ছে না ইরান। দৈনিক ইনকিলাব, মার্কিন বলয়ে বৈশ্বিক জ্বালানি ফাঁদে পড়ছে বাংলাদেশ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। কেউ কেউ রমজানকে লোভ লাভের মাস বানিয়ে ফেলেন, তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, হামলা এবার ভয়ঙ্কর অস্ত্র, তেল নিয়ে তুলকালাম। শত্রু ছাড়া অন্যদের জন্য হরমুজ খুলে দিল ইরান। দেশ রূপান্তর, মধ্যপ্রাচ্য যুদ্ধে নতুন মোড়। দুবাই থেকে পুঁজি সরানোর পথ খুঁজছেন এশিয়ার ধনীরা। নয়াদিগন্ত, ইরান যুদ্ধে বিপদ বাড়ছে ট্রাম্পের। সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি সবার। বণিক বার্তা, নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে জেএনজি সমর্থিত দল। পাকিস্তানে 70% পেট্রোল পাম্প বন্ধের সংখ্যা কালকের মধ্যে। সরকারের দাবি, জ্বালানি সংকট নিয়ে আসছে তেল ও গ্যাসবাহী জাহাজ। দ্য ডেইলি স্টার, নো সারেন্ডার, men, money and muscles still guard the gates of politics. Women candidates say at Star discussion. News, rape of children, women goes unaverted. 34 minor raped in first 2 months of 2026.
ডেলি অবজারভার। 4 এলএনজি এলপিজি ভেসেলস হেড টু বিডি মিনিস্ট্রি। দর্শক, এতক্ষণ শুনলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা ফিরব মূল আলোচনায়। যারা অ্যাডভোকেট নজমুল হক নান্নু, আজকের সংবাদপত্রগুলোর আজকে কেন এই আজকে টানা 7 দিন 8 দিন ধরে আজকে আমাদের সংবাদপত্রগুলো সব মানে একদম হেডলাইন জুড়ে রয়েছে সেই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে অবস্থা, পাশাপাশি আরব দেশগুলোর অবস্থা এবং সারা বিশ্বের এবং আমাদের অবস্থা সব কিছু রয়েছে। আমি একটু শুরুটা আপনার কাছে করব, এই যে যুদ্ধ আজকে 8ম দিন চলছে, এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জিয়া খান, চমৎকার আপনার এই প্রশ্নের জন্য, সঞ্চালনার জন্য। এবং আজকে বাংলা ভিশনের যে বন্ধুরা আছেন, টেকনিশিয়ান, প্রযোজক এবং সকল কর্মী বন্ধু, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং সুধী দর্শকবৃন্দ, আজকের এই সকালের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমাদের অভিমত জনগণের কাছে প্রকাশ করা উচিত। আমরা জানি যে আমাদের একটি নির্বাচন হয়েছে, নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছেন। এর মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রচার বিমুখ এই মানুষ এমন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা জনকল্যাণমুখী এবং যা জনগণের সেবার জন্য অত্যন্ত দৃঢ় থাকবে। এর মাঝখানে একটি যুদ্ধ এসে গেছে। এই যুদ্ধ হলো ভয়ঙ্কর যুদ্ধ। আর এবারের যে যুদ্ধ আপনারা সকলেই জানেন যে বিশ্বব্যাপী যে 60 দশকের যে যুদ্ধ ছিল, ভিয়েতনাম যুদ্ধ, তখন ছিল হচ্ছে সম্পূর্ণভাবে দুটি শিবিরে বিভক্ত ছিল। একটি সমাজতান্ত্রিক শিবির, অন্যটি পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী শিবির ছিল। এবং সেই শিবিরের মধ্যে যে তখন বলা হতো যে স্নায়ুযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আপনি খেয়াল করেছেন, আপনার অভিজ্ঞতা আছে যে সমস্ত পৃথিবীব্যাপী বার্টন রাসেল এবং জিয়া পল সার্ত্রে যুদ্ধবিরোধী একটা ভূমিকা ছিল। এবং আমরা যখন স্কুলে পড়তাম, আমরা তখন রাস্তায় সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, প্রতিবাদ করেছি। এবং বুদ্ধিজীবীরা তা করেছেন, মহিলারা তা করেছেন, পেশাজীবীরা তা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে আমি লক্ষ্য করছি, আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি দৈনিক বাংলা, পূর্বদেশ, এসব জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপর আমি লিখতাম অবজারভার লাইব্রেরিতে। এটা আমার নিয়মিত লেখা ছিল কয়েক বছর, প্রতি সপ্তাহে শত শত লিখেছি। সেখানে আমি দেখেছি যে ল্যাটিন আমেরিকার গ্রামের স্কুল ছাত্ররাও ভিয়েতনাম এবং এর সাথে ইন্দোচীনের যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রামের জন্য যে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক এবং অন্য অন্য জায়গার যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, সমর্থনে এগিয়ে আসত। কিন্তু দুঃখ এবং বেদনার সাথে লক্ষণীয় যে বর্তমান অবস্থায় সব নীরব, নীরব এবং নিস্তব্ধ। কেউ প্রতিবাদ করে না, কমিউনিস্ট পার্টিরাও প্রতিবাদ করে না, জাতীয়তাবাদী অন্যান্য শক্তি করে না। যদি সরকার, অনেকে বলে সরকারের একটি অবস্থানে থাকতে, তার মানে এখন যুদ্ধটা হচ্ছে সবার স্বার্থ, সবার ইন্টারেস্ট রয়েছে সেই এবং জায়গাটায়। হ্যাঁ, এবং এটা কেন করছে না আপনাকে জানিয়ে রাখা ভালো যে অনেকেই আছেন যারা প্রগতিশীল, কিন্তু তাদের সন্তানরা আমেরিকায় পড়াশোনা করছেন। যদি তারা সংগ্রাম করে তাহলে তাদের ভিসা হবে না, তাদের সন্তানদেরকে ফেরত আসতে হবে। সমগ্র পৃথিবীতেই এইভাবে আজকে যুদ্ধ বিরোধী মনোভাব ভেতরে আছে, কিন্তু প্রকাশ নাই। এখন এর মাঝখানে আমি যুদ্ধে চলে আসি বর্তমান ঘটনায়। সেটা হলো এই যে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা গতকাল দিয়েছিলেন যে এমন ভয়ঙ্কর আক্রমণ হবে ইরানে যা কোনোদিন ইতিহাসে হয়নি। কিন্তু কোনো আক্রমণ হয়েছে? হয় নাই। ডোনাল্ড ট্রাম্প যে সিটিংয়ে গিয়েছিলেন ইরানের সাথে ওমানের মধ্যস্থতায়, সেখানে অগ্রগতি হচ্ছে, ইরান ঘোষণা করেছে, সকলেই তা মনে করেছে, কিন্তু তারা সকালবেলা আক্রমণ করেছে। বিশ্বব্যাপী জাতিসংঘ, বিশ্ব বিবেক এবং অন্যান্য রাষ্ট্র নীরব এবং নিস্তব্ধ। কিউবার মতো একটা কান্ট্রি, যার উপর আমি কিছু পড়াশোনা বা অনেকে বলে গবেষণা, আমি বই লিখেছি কিছু, কিউবা, চীন, রাশিয়া, কেউ
আজকে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাস্তায় নামেনি, ইরানের পাশে এসে দাঁড়ায়নি। ইরানের সমাজ ব্যবস্থাকে সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নই। এটি একটি পশ্চাদমুখী, একটু মৌলবাদী এবং একটি দক্ষিণপন্থী সমাজ, যেখানে নারীদেরকে তারা সম্পূর্ণ বোরকার মধ্যে আবৃত করে রাখে, আধুনিক অনেক কিছুর সাথে ডিফার করতে পারে। কিন্তু সাম্রাজ্যবাদী যুদ্ধ, জনগণের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, সেই যুদ্ধকে কখনোই সমর্থন করা যায় না। আসলে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই যুদ্ধ তো শুধু ইরানের জনগণের জন্য নয়, এই যুদ্ধ বাংলাদেশ, তৃতীয় বিশ্বের ছোট ছোট দেশ, সব জায়গায় অ্যাডভোকেট নজরুল নানু, আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি, যুদ্ধে আরও ভয়ঙ্কর কিছু আসতে যাচ্ছে, এবং ইরান তার পাল্টা যে বিবৃতি, মাথা নত না করা, অর্থাৎ যুদ্ধ যে চলছে, এটা আসলে আমরা শেষটা কোন দিকে, মানে এটা আমরা আসলে কোন দিকে যাচ্ছি এখন? তার মানে যুদ্ধ চলমান। আচ্ছা, আমি একটা ঘটনার কথা বলি, অভিজ্ঞতা শুনেন। 1989 সাল আমি একটা আমন্ত্রণ পেয়েছিলাম চীন এবং উত্তর কোরিয়া থেকে, ডিপিআরকে, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। তো মির্জা গোলাম হাফিজ সাহেব এবং আমরা দুইজন 2 সপ্তাহের সফরে চীন থেকে, উনি হোমসিকে ফিরে এলেন, মির্জা গোলাম হাফিজ সাহেব চীন থেকেই। আমি কোরিয়াতে গেলাম, নর্থ কোরিয়া। আমি তখন এইসব অর্গানাইজেশন করতাম এবং যেহেতু লেখালেখি করতাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, তো আমন্ত্রণ পেয়েছি, সরকারি আমন্ত্রণ। ওইটাকে ফরবিডেন কান্ট্রি, সকলকে আমন্ত্রণ করে না। তো পিয়ংইয়ং এয়ারপোর্টে 89-এ যখন আমাদের বিমানটা থামলো, তখন তাকিয়ে দেখলাম যে ওখানে একটা ইসলামিক রিপাবলিক ইরানিয়ান এয়ারলাইন্সের একটা বিমান। জানালার দিকে তাকিয়ে দেখলাম যে একজন সুদর্শন একজন মানুষ, তার একটা পাগড়ি আছে, একটা সোজা হয়ে নেমে আসছেন বিমানের সিঁড়িতে। আমি চিনে ফেলেছি, প্রেসিডেন্ট রাফসানজানি, ইরানের। তা আমরা যথারীতি, আমাদের জন্য গেস্ট হাউস ওখানে ছিল। তো ওখানে যাওয়ার সময় আমাদের যিনি ইন্টারপ্রেটার ছিলেন, আমার সাথে পরিচয় করে দিলেন এক ভদ্রলোকের। বললেন যে উনি হচ্ছেন পাকিস্তান ডিপিআরকে ফ্রেন্ডশিপ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর আব্দুল কাদের খান। আপনি চিনতে পেরেছেন যে পাকিস্তানের আণবিক সেই যে উনি আব্দুল কাদের, বিখ্যাত আব্দুল কাদের, আব্দুল কাদের খান। তো তখন আমি একটা জিনিস 89-এই চিন্তা করলাম, পাকিস্তান, ইরান এবং উত্তর কোরিয়া, এই 3টি দেশই তখন কিন্তু আণবিক বিষয় নিয়ে কিন্তু তারা গবেষণা করছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে ছেড়ে দিলাম, বিস্তৃত যাব না। আমি ওদের সাথে আলোচনায় আমি জিজ্ঞেস করেছিলাম, তখন কিম ইল সুং জীবিত ছিলেন, যে আপনারা কোন পথে যাচ্ছেন? তারা এক কথা উত্তর দিলেন, আমেরিকাকে আমরা একটু বিশ্বাস করি না, আণবিক শক্তির অধিকারী না হলে আমরা অস্তিত্ব আমরা এখানে বজায় রাখতে পারবো না, এটা আমরা করবই। যাই হোক, ওদের অনেক যুদ্ধের অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, তারা যুদ্ধক্ষেত্রে কীভাবে টার্গেট করেছে দেখিয়েছেন। আমি আপনাকে শুধু জানাই যে শেষ অবস্থায় উত্তর কোরিয়া, ডিপিআরকে, তারা তাদের মিসাইলগুলো জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে আরও ভালোভাবে তাক করেছে এবং আমেরিকার দিকে তাক করেছে। যদি তারা কোনো ক্রমে উত্তর কোরিয়ার উপর যদি ট্রাম্প দৃষ্টি দেয়, তাহলে লণ্ডভণ্ড করে দেবে। তাদের কথাটা হলো, প্রথমে জাপান এবং তারা সেটাকে উড়িয়ে দেবে, তারপরে যতটা শক্তি আছে তারা নিয়োগ করবে অস্তিত্বের জন্য। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে আজকে তাহলে কোন দিকে যাবে, কোন দিকে মোড় নেবে, আমার ধারণা অনুযায়ী যে বিশ্বের এই বৃহৎ শক্তি জাতিসংঘ এবং ইউরোপ, তারা যদি এখন মধ্যস্থতাকারী, বিশেষ করে তুরস্ককে ধরা যায়, তারা যদি এর মাঝখানে আসে, তাহলে যুদ্ধটাকে একটা অবস্থানের মধ্যে নেওয়া যাবে। কিন্তু ইরানকে কখনোই কিন্তু বাধ্য করা যাবে না। ইরান এমন একটি শক্তি, আমরা তাদের সমাজ ব্যবস্থার সাথে ডিফার করতে পারি, কিন্তু মাথা কিন্তু তারা নত করবে না। আর দীর্ঘস্থায়ী যুদ্ধ মানেই সাম্রাজ্যবাদীদের এবং আগ্রাসী শক্তির কিন্তু পরাজয় অবধারিত। নিজের দেশের ভেতর থেকেই কিন্তু বিক্ষোভ মাথা তুলে দেবে। আমার অভিজ্ঞতায় আমি এইটুকু বুঝি। আর আমাদের জন্য যেটা কষ্টকর, সেটা হলো এই তৃতীয় বিশ্বের আমাদের এই যে উন্নয়নশীল দেশগুলো, আজকে জ্বালানি সংকট। গতকাল আমাদের, আমি সেই সংকটটায় আসবো। অ্যাডভোকেট নজরুল নান্নু, আপনি যেহেতু এই যুদ্ধ নিয়ে আপনার বিস্তৃত জ্ঞান রয়েছে এইসব বিষয়ে, এবং আপনি নর্থ কোরিয়াও গিয়েছেন এবং সেই যে কনফারেন্স, আমি যদি একটা বিষয় জানতে চাই যে এখন যে পরিস্থিতি রয়েছে এবং আমেরিকার যে অবস্থান এবং তাদের মানে পাশাপাশি অন্য যে কান্ট্রিগুলো, আরব যে কান্ট্রিগুলো, আপনি তুরস্কের কথা এখানে বললেন, সব কিছু মিলিয়ে এখন ইরান তাদের যে অবস্থান, যেহেতু মাথা নত তারা করবে না, তার মানে কি আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধে তাহলে যাচ্ছি?
হ্যাঁ, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যেই যাচ্ছি, এবং এটাও ঠিক যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার যে ইসরায়েল আজকে গাজাকে ধ্বংস করছে, ইসরায়েল আজকে মধ্যপ্রাচ্যের বিশাল ভূমিকেই তারা কিন্তু মনে করছে তাদের নিজেদের ভূমি। সেক্ষেত্রে আরব দেশগুলো অর্থনৈতিকভাবে তারা এত অগ্রগতি, উন্নত তেল সম্পদে তারা আজকে আমেরিকা এবং ইসরায়েলের কাছে মাথা নত করে নিজেদের ভূমিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিয়েছে। এটা হলো দুঃখজনক। এই দুঃখজনক অবস্থানের মধ্যেও তারা ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে, এই জন্যে যাতে করে পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকা এবং ইসরায়েলের করতলগত হতে পারে। আর ইরান এমন একটি শক্তি, ইরান কিন্তু কখনোই তারা মাথা নত করবে না, তারা কোনো অবস্থাতেই করবে না, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমার ধারণা যে এই যুদ্ধ সেখান থেকে থেমে যাবে, এই যুদ্ধ থেমে যাবে। যুদ্ধ থেমে যাবে। ট্রাম্প হুমকি দিচ্ছে, আবার অনেকে বলছে যে ট্রাম্প এই যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন জনকে ধরছে। হ্যাঁ, ট্রাম্পের এখানে ভূমিকাটা যেটা আছে সেটা হলো সে যত হুমকি দিচ্ছে ততটা কিন্তু যাকে বলা হয় যত গর্জে তত বর্ষে না। তার মানে ট্রাম্পকে প্রেসারে, হ্যাঁ, ট্রাম্প যে জিনিসটা করে একটা প্রেশার দিয়ে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে ওই অবস্থানে যায়নি। আপনার অভিজ্ঞতা কি বলে এই যে এই যুদ্ধ আমেরিকা কি ভুল করলো নাকি? হ্যাঁ, আমেরিকা এটা একটা মারাত্মক ভুল করেছে, এবং আমেরিকা ভুল করেছে এই জন্য যে ট্রাম্প এবং আমেরিকা পেন্টাগন তারা এই বর্তমান শতাব্দীর এই সময়ের মূল কূটনীতি কিন্তু তারা বুঝতে পারেনি। যে জিনিসটা আজকে চীন সবচাইতে বেশি করে বুঝেছে, এবং লক্ষণীয় বিষয় হলো চীন কিন্তু একটা অবস্থানের মধ্যে থেকে শুধুমাত্র নিন্দা করেছে, কিন্তু অস্ত্র বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু চীন কোনো ভূমিকা রাখেনি। এর কারণটা হলো যে নিকট ভবিষ্যতে ভয়ঙ্করভাবে তারা একটা শক্তিশালী এবং এক নাম্বার পাওয়ার হওয়ার জন্য কিন্তু তার একটা প্রচেষ্টায় লিপিবদ্ধ আছে। আর পুতিন সেখানে একটা জিনিস ভুল করেছে, এই একমাত্র দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে, যে কারণ রাশিয়ার অবস্থান হলো দীর্ঘস্থায়ী, মানে ইউক্রেনের যুদ্ধের কথা আপনি বলছেন? ইউক্রেন যুদ্ধের কথা বলছি। এইটা দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে পুতিনের যাওয়া ঠিক হয়নি, কারণ রাশিয়া অর্থনৈতিকভাবে এত উন্নত অগ্রগতি লাভ করেছিল, কিন্তু এই যুদ্ধে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেই রকম ফল কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে বয়ে আনতে পারেনি। যেটা মানে যে ভুলটা আমেরিকা কিংবা ট্রাম্প যে ভুলটা করলো, আমি একটু জানতে পারি যে এটা কি সে করলো না করালো না ফাঁদে পড়লো, কোনটা? সেটা সে পুরোপুরিভাবে একটা ফাঁদে পড়েছে। এর কারণটা হচ্ছে যে ইসরায়েলের ইহুদি লবি যেটা আছে, যেটা আমেরিকার অর্থনীতির অনেকটাই সেখানে নিয়ন্ত্রণ করে থাকে, এবং সেই নিয়ন্ত্রণ করা ব্যক্তিরাই ট্রাম্প হচ্ছে, কিন্তু সে একজন বড় ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, এবং এই অস্ত্র ব্যবসাটা যাতে আরও ভালো মতো জমে যেতে পারে, আরও বেশি লাভবান হতে পারে, সেই পথে ট্রাম্পকে নেওয়া হয়েছে, এবং নেওয়ার ফলে ট্রাম্প এমনভাবে ফাঁদে পড়ে গেছে, দুদিন পরে আমেরিকার জনগণ, সিনেট এবং তারা সকলে ট্রাম্পকে আরও বেশি করে চেপে ধরবে যে আজকে আমেরিকার অর্থনীতিকে তোমরা এখানে ধ্বংস করার পথে তুমি এই অন্যায় যুদ্ধে লিপ্ত আছো। কার ফাঁদে পড়তে পারে ট্রাম্প? কোন দেশের ফাঁদে পড়তে পারে ট্রাম্প? ইসরায়েলের ফাঁদে পড়তে পারে, এবং ইসরায়েলের এখানে অ্যাপস্ট্যান্ট ফাইল যেই কথা, সেই বিষয়গুলো আসছে ফাঁদে ফেলবে। আমি আসলে মানে আপনাকে জানতে যাচ্ছি যে হতে পারে এরকম কিছু? এরকম একটা কিছু হতে পারে, তবে এইটাই প্রধান নয়। ব্যবসা, অস্ত্র ব্যবসা, যেটা অস্ত্র ব্যবসা, এইটাই হচ্ছে প্রধান, এবং পুরো মধ্যপ্রাচ্যকে ডমিনেট করা এবং তাদের তেল এবং খনিজ সম্পদকে নিজেদের নিয়ন্ত্রণে আনার এই সুদূর প্রসারী চিন্তাটাই হচ্ছে এই আক্রমণের প্রধান লক্ষ্য। এবং এই আক্রমণ বাধাগ্রস্ত করার জন্য ইরানই একমাত্র কিন্তু তাদের বাধা হয়ে থাকতো, সেই ইরানকেই তারা এখন ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু সেটা ভুল হয়েছে, এই ভুল পদক্ষেপ গ্রহণ করেছে। এখন এই যুদ্ধের ফলে ইরান কিন্তু তার পার্শ্ববর্তী যে আরব কান্ট্রিগুলো যেগুলো রয়েছে, এবং সেই সব জায়গায় যে আমেরিকার যে বেস ক্যাম্পগুলো রয়েছে সেগুলো হামলা করেছে, এবং তাদের যে অবস্থা সব কিছু মিলিয়ে এই আরব যে কান্ট্রিগুলো আছে এদের আসলে এখন অর্থনৈতিক বিপর্যয় বলেন কিংবা যাই বলেন, সেটা আসলে কিভাবে, মানে কোন দিকে যাচ্ছে? এদের যে বিপর্যয়টা এখন আরব দেশের যারা আছে তাদের মধ্যে এই উপলব্ধি হয়তো আসবে যে এটাকে যদি আমরা কন্টিনিউ করতে দিই, চালাতে দিই, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভেঙে পড়তে পারে। আর সেই অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়াটা ইসরায়েলের জন্য কিন্তু লাভবান হবে, কারণ ইসরায়েলও এই সমস্ত আরব রাষ্ট্রগুলোকে বিশ্বাস করে না,
এবং তাদের অর্থনীতি বিকশিত হোক, সেটাও কিন্তু ইসরায়েল চায় না। কারণ ইসরায়েলের তাদের প্রমিসড ল্যান্ড বলে যেটা, সেটা আরও ল্যান্ড দরকার তাদের। তখন তারা ধীরে ধীরে ইসরায়েল তার বিস্তৃতভাবে তার সম্প্রসারণবাদী নীতিকে বাস্তবায়নের পথে যেতে পারে। এবং এই বিশ্বব্যাপী যুদ্ধর পাশাপাশি তেল সংকট যেটা আলোচনায় আসছে এবং আমাদের দেশে যে প্রভাবটা এখন পড়ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জি। পেট্রোল পাম্পগুলোর যে অবস্থা, এবং অনেক পাম্পেই তেল পাচ্ছে না, মানুষ যাচ্ছে, যেটা রিয়েলিটি। এবং আজকে খুব সুন্দর ঝিনাইতে একজন মারা গেছে, কালকে জি, জি, এই ঘটনা। এটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে মানুষের মধ্যে যে হিরিক, এটা কি মানুষের মধ্যে হিরিক নাকি আসলেই পাচ্ছে না, না কি আসলে কোন জায়গাটায়? আমার ধারণা অনুযায়ী যে এটা মানুষের মধ্যে একটা হিড়িক। কিন্তু পাচ্ছে না তো, অনেক পাম্প তো তেল দিচ্ছে না। অনেক পাম্প তেল দিচ্ছে না, এই জন্য যে তারা কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা হলো কি জানেন, যে আমাদের অর্থনীতিটা ক্ষতিগ্রস্ত কোথায় হবে, সেটা হচ্ছে যে আমরা আমাদের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে জনশক্তি রপ্তানি হতো সেটা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এখানে ট্রান্সপোর্টে যে অতিরিক্ত ভাড়া সেগুলো মানুষের উপর আসবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, যার ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হবে এবং জনজীবনে নেমে আসবে হতাশা, সংকট। আর এইসব সংকট থেকে মুক্তির জন্যে আছে আমাদের তেল এবং সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী তো বলেছে সাশ্রয়ী হওয়া। আপনি যাবেন সন্ধ্যার পরে দেখবেন এখনো সুসজ্জিত আলো জ্বলছে, কিন্তু এটাকে আজকে সাশ্রয়ী যদি নিজেরা না হই, নিজেরা যদি সচেতন না হই, তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে কেমন করে বলুন? এটা হয় না। আপনি ওখানে বলেছেন আরেকটি বিষয়, নারী দিবস, বিশ্ব নারী দিবস। আমি ওই জায়গাটা আসবো, আমি একটু আলোচনা করব। তেল যে সংকট, তেলের যে অবস্থা আমাদের দেশে এখন চলছে, তেল নিয়ে তেলের স্মার্তি কিংবা তুলকালাম অনেক খবরই আসছে। এবং আমাদের জ্বালানি মন্ত্রী উনি বলছেন যে 9 মার্চ আরো 2টি জাহাজ আসছে তেল নিয়ে। সবকিছু মানুষ কেন আশ্বস্ত হতে পারছে না? মানুষের মধ্যে এই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে? চমৎকার প্রশ্ন। কিংবা সরকারি বা তাদের তদারকির জায়গাটা আসলে কতটুকু কি করছে? আচ্ছা, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। সেটা হলো কি, যে মানুষ কোনো কিছুর উপরে আস্থাশীল হতে পারছে না। এটার কারণটা হচ্ছে যে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়াবহভাবে সেখান থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে বিগত কিছুদিনের মধ্যে। মানুষের মধ্যে একটা স্যাডিস্ট এরকম একটা ধারণা, আমার নিজের একটা মনে হয় যে একটা সাইকোলজিক্যালি অথবা মানসিক একটা অবস্থানের জন্য 15 বছর ধরে যে অবস্থানটা গিয়েছে না, সেটা সত্যি প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা মানসিক একটা আঘাত, একটা অস্থিরতা, একটা অবিশ্বাস, একে অপরকে অবিশ্বাস, এই অবিশ্বাসের যন্ত্রণাটা এখন পর্যন্ত রয়ে গেছে, যার কিছুটা স্থিরবদ্ধ একটা শান্তিপূর্ণ অবস্থান সরকার আসবার পরে কিন্তু সৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরনো অবস্থাটা এখনো কাটেনি। সেই জন্যই মানুষের অস্থিরতা, হয়তো এটা আমরা পাবো না, সেই জন্য তারা রীতিমতোভাবে এইভাবে তেলকে সংগ্রহ করছে, তারা নিজেরা সেখানে নিয়ম মানছে না, এবং কোথায় আপনি দেখবেন আদালতেই হয়তো দেখা যাচ্ছে যে কেউ নিয়ম কানুন মানছে। সরকারের করণীয়টা কি এখন এই সময়ে এসে? জি, এই জায়গাটা সরকারের কাজটা কি, করণীয়টা কি সরকারের? বর্তমান অবস্থায় যেটা সরকারের করণীয় কাজটা হলো এই, যে মানুষকে সাশ্রয়ী হওয়ার জন্য শান্তিপূর্ণভাবে সকলকে সেখানে বোঝাতে হবে, জানাতে হবে, প্রচার করতে হবে, এবং এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে মানুষের মধ্যে। প্রচারের দিকটা একটু দুর্বল বলে মনে হয় আমার কাছে। আচ্ছা, আজকে আমি আরেকটি কথা বলি, সেটা হলো আজকে আপনি জানেন যে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গতকাল যে আপনাদের এত অস্থিরতা, এত স্টক করার প্রয়োজন নেই, আমাদের কাছে আছে, বিশ্বাস করেন। এই কথা বলবার পরে সেখানে অবশ্যই বিশ্বাস এবং আস্থা, এবং সরকারের পক্ষ থেকে বারবার সাব জানা হচ্ছে জ্বালানি সংকট নেই আমাদের, তারপরও এটা হচ্ছে না। আমরা একদম শেষ দিকে, যেহেতু আমি ওই আপনার যে বিষয় যেটা আপনি তুলে থামিয়ে দিলাম, যে 1 বছরে ধর্ষণ বেড়েছে 27%। জি, নারীদের উপর যে নির্যাতন, সেই জায়গাটা আমরা তো এখনো ওই জায়গায় একদম মিলতে পারিনি। তারপর আমাদের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে এই যে ধর্ষণ বেড়েছে 27%, জি, আপনি কথা বলতে যাচ্ছেন, এটা নিয়ে একটু শুনবো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটি কথা বলি আপনাকে। আমাদের এই বাংলাদেশে কিন্তু এই ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, নিপীড়ন, যার সংখ্যাটা আমরা দেখি তার চেয়ে অনেক গুণ বেশি আছে। অনেক গ্রামে বাস্তবে যেটা হয় সেটা আসছে না, আসছে না, বহু আছে, অনেক আছে, চর এলাকায়, প্রত্যন্ত গ্রামে। এবং এই সব ঘটনাগুলোকে অনেক সময় এখনো সামন্ততান্ত্রিক অবস্থানের মধ্যে থেকে চাপা দিয়ে রাখা হয়, যে লোকলজ্জার ভয়ে, পারিবারিক সংকটের ভয়ে এগুলোকে চাপা দিয়ে রাখা হয়। কেন এটা হচ্ছে? মানুষের মধ্যে এই অবস্থানটা হলো, সবচেয়ে বেশি নিপীড়ন হচ্ছে নারীদের উপরে,
কারণ এখানে মাও সেতুং একটি কথা বলেছেন যে আমাদের উপর তিনটি শোষণ, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং পুঁজিবাদ। আর আমাদের মায়েদের এবং নারীদের উপর চারটি শোষণ, আর একটি হলো পুরুষের শোষণ। সুতরাং এই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যেও আপনি খেয়াল করে দেখবেন যে আজকে জাতীয় সংসদ বলুন অথবা কোনো স্থানীয় সরকার বলুন, সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব আশানুরূপ নয়। এটা আমাদের স্বীকার করে নিতে হবে। তবে আমরা আশা করি যে বর্তমান সরকার, আধুনিক মনস্ক প্রগতিশীল সরকার, জাতীয়তাবাদী চেতনার মধ্য থেকে তারা নারীদের অংশগ্রহণমূলক একটি সরকার আরও বেশি দৃঢ়তার সাথে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে যেমন আপনারা আছেন, এবং রাজনীতির ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে নারীদের অবদান হবে অবিস্মরণীয়। কারণ আমাদের বাঙালি নারীরা, রমণীরা, তারা অত্যন্ত ভালো, দক্ষ, মেধাবী, জ্ঞানী এবং তারা সমাজ সচেতন। আমি ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি। আন্দোলন সংগ্রামের সাথে জড়িত থেকে আমি মহিলাদের অবশ্যই নারীর অংশগ্রহণ সেটা বাড়বে এবং সরকার চিন্তা করবে, এবং পাশাপাশি তাদের যে মর্যাদা, তাদের যে সম্মান, সেটা দিকেও খেয়াল রেখে সবাইকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। ধন্যবাদ। এবং পুরুষদের দায়িত্ব কিন্তু এটা তাকে সম্মান করা। আমি যেটা বলছি, ধন্যবাদ অ্যাডভোকেট নজরুল হক নান্নু আপনাকে বাংলা ভিশনে এসে আলোচনার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।